আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে এসে পড়ছি মিথ্যা অপবাদ গল্পের পার্ট 13 নিয়ে। তো চলো দেরি না করে গল্পটি শুরু করা যাক। বকাটে ছেলেগুলো আমার আর স্পৃহার দিকে চেয়ে আমাদের অনুভূতিটা বোঝার চেষ্টা করছিল, বুঝতে চাইছিল আসলেই কি আমরা হাজবেন্ড ওয়াইফ নাকি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। ওদের মধ্যে কেউ বিশ্বাস করতে পারছিল না যে আমরা আসলেই স্বামী স্ত্রী, কারণ আমার আর স্পৃহার দূরত্বটা তখনও কমেনি। এক ছেলে বলে উঠল, এরা দুজন স্বামী স্ত্রীও না, প্রেমিক প্রেমিকাও না। দেখেন না একজন আরেকজনের থেকে কত দূরে দাঁড়িয়ে আছে। স্বামী স্ত্রী হলে তো একজন আরেকজনের পাশে খুব কাছাকাছি হাত ধরে দাঁড়িয়ে থাকতো। ওই ছেলের কথাগুলো শুনে মুহূর্তের মধ্যে স্পৃহা আমার খুব কাছে চলে আসলো। আমার এই ছোট্ট জীবনে এতটা কাছে কেউ কখনো আসেনি, কোনো দিনও না। কতটা কাছে এসেছিল সেটা আমি হয়তো বোঝাতে পারবো না আপনাদেরকে বলে। তবে জেনে রাখুন, এর আগে কখনো কেউ আমার এতটা কাছে আসেনি। আমি জানি অনেকেই বিশ্বাস করবে না, কিন্তু তাতে আমার কিছু আসে যায় না। স্পৃহা যখন আমার খুব কাছে এসে আমার শরীরের সাথে তার নরম শরীরের স্পর্শ দিয়ে আমার হাত ধরলো, হাত ধরে সে বলল, কে বলেছে আমরা স্বামী স্ত্রী না? ওর সাথে আমার অভিমান হয়েছে তাই এমন করেছি। তখন বকাটে ছেলেদের দলপতি আমাদের দিকে তাকিয়ে বলল, যেহেতু আপনারা স্বামী স্ত্রী তাহলে আমরা যেটা বলছি ওটা করে ফেলুন, না হলে আমরা ভিন্ন কিছু করতে বাধ্য হব, আর সেই ভিন্ন কিছুটা আপনাদের জন্য কখনোই ভালো হবে না। বকাটে ছেলেদের দলপতির কথার জবাবে আমি চুপ করে থাকলেও স্পৃহা চুপ থাকলো না। সে যে সাহসী একটা মেয়ে, তৃতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করার ক্ষমতা রাখে, সেটা প্রমাণ করার জন্যই হয়তো সে বুক উঁচু করে লোকটার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, এটা কি পাবলিক প্লেসে করার মতো কোনো জিনিস নাকি? এটা হলো পার্সোনাল জিনিস, এটা কেন সবার সামনে করতে হবে? তখন ছেলেটা বলল, এছাড়া আপনাদের উপায়ও নেই, যা করতে বলছি সেটা করেন তাড়াতাড়ি। প্রিহা যখন বুঝতে পারলো এটা করা ছাড়া এখান থেকে বেঁচে ফেরা সম্ভব না, তখন সে দেরি না করে আমার অপবিত্র ঠোঁটে তার নরম ঠোঁটটা আলগোস্তে ছুঁয়ে দিল। স্পৃহার এক সেকেন্ডের ছোট্ট একটা চুমুতে আমার ভিতরের বাইরের প্রকাণ্ড এক ভূমিকম্পের সৃষ্টি হলো। সেটা থামানোর জন্য স্পৃহার এক সেকেন্ডের চুমু যথেষ্ট ছিল না। এমন কিস খাওয়া দেখে বকাটে ছেলেদের দলপতি হাসতে হাসতে বলল, ওয়ে হ্যালো ম্যাডাম, এটা কেমন কিস? এটা যে কেউ যে কাউকে খেতে পারবে। না আছে কোনো ফিলিংস, না আছে কোনো কেমিস্ট্রি। এটা কোনো আদর্শ স্বামী স্ত্রীর চুম্বন হতে পারে না। একজোড়া আদর্শ স্বামী স্ত্রীর কিস হবে লোহা আর চুম্বকের মতো। লোহা আর চুম্বক যেমন একসাথে করলে কেউ কাউকে ছাড়তে চায় না, জোর করে টেনে টুনে ছাড়াতে হয়, স্বামী স্ত্রীর চুম্বনও ঠিক সেরকমই হওয়া উচিত। তারা কিস খেতেই থাকবে, খেতেই থাকবে, খেতেই থাকবে। কিন্তু আপনারা তো এক সেকেন্ডের জন্য দুজনের ঠোঁট একত্রে রাখেন নাই, কিভাবে নিজেদেরকে স্বামী স্ত্রী দাবি করেন? তখন স্পৃহা বলল, ভাই আসলে আমাদের নতুন বিয়ে হয়েছে তো তাই এমন। আর বিয়েটা দুই পরিবারের সম্মতিতে হয়েছে, প্রেম টেম করার সুযোগ পাইনি, তাই কিসকে প্র্যাকটিস করারও সুযোগ হয়নি আমাদের। তাই ধরতে গেলে এই কিস করাতে আমরা অনেকটা ব্যাকডেটেড। দুজনের একজনও এখনো ঠিক মতো কিস খেতে পারি না। বিশ্বাস করেন ভাই, বিশ্বাস না হলে আমার স্বামীকে জিজ্ঞেস করে দেখেন। আমি তো একটু চালাক, ও তো আরও বোকা। তারপর স্পৃহা বলল, নাটক সিনেমায় যেভাবে একজন আরেকজনকে কিস করে তেমনটা বাস্তবে নয়, বাস্তবতা বড়ই ভিন্ন। নাটক সিনেমায় অন্যরকম দেখা যায়, আর বাস্তবতায় তা করতে গেলে সিগারেটের গন্ধ ছাড়া কিছুই পাওয়া যায় না। প্রিয়ার কথা শুনে আমার হাসি আটকে রাখতে বড় কষ্ট হচ্ছে, তবুও আটকালাম। এই মেয়ে যে কি দিয়ে তৈরি আজ বুঝতে পারলাম। কিন্তু আমি তো জীবনে কোনোদিন সিগারেট মুখে দেইনি, তাহলে স্পৃহা আমার ঠোঁটে সিগারেটের গন্ধ পেল কিভাবে? এটা নিশ্চয়ই বিরোধী দলের চক্রান্ত। কিন্তু আমার তো কোনো বিরোধী দল নাই, কে এই জঘন্য কাজটা করবে? নিশ্চয়ই স্পৃহার চালাকি এটা। আমি যখন এসব উদ্ভট চিন্তা ভাবনা করছিলাম, ঠিক তখনই বকাটে ছেলেদের দলপতি স্পৃহাকে ধমক দিয়ে বলল, ফাজলামো করেন আমাদের সাথে? আপনারা দুজন এখন দুজনকে কিস খাবেন? ঘড়ি ধরে 2 মিনিট করতে হবে, না হলে আপনার স্বামীর বদলে অন্য কারোর সাথে আপনাকে এই কাজটা করতে হবে। পরিস্থিতি ভয়াবহ দেখে স্পৃহা বুঝতে পারল, এখন যদি এটা আমরা না করি তাহলে হয়তো সত্যি সত্যিই আমার বদলে অন্য কাউকে স্পৃহাকে কিস করতে হবে। আমি স্পৃহার দিকে তাকিয়েছিলাম। আমার চোখের পলক ফেলতে স্পৃহা আমার কাছে এসে আমার ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দিল। পুরো 2 মিনিট পর আমাদের পর্ব শেষ হলো। আমার পারফর্মটা ভালো না হলেও স্পৃহার পারফর্মটা বকাতে ছেলেদেরকে তাক লাগিয়ে দিয়েছে। কেউ কেউ মাটিতে পড়ে সেন্সলেস হয়ে গিয়েছে, কেউ কেউ বেঁচে থাকতেও মরে গিয়েছে। তারা মেনে নিয়েছে এই মেয়ে কোনো সাধারণ মেয়ে না। আমি ভেবেছিলাম পরিচিত কাউকে ফোন করব, কিন্তু যখন দেখলাম স্পৃহাকে কাছে পাওয়ার একটা সুযোগ আছে, তাই সেটা হাতছাড়া করতে চাইনি। পরে ওই ছেলেগুলো কাউকে ফোন করা ছাড়াই আমাদেরকে ছেড়ে দেয়। আমি আর স্পৃহা ঘোরের মধ্যে বাসায় চলে আসলাম। 2 দিন হয়ে যায় আমি গোসল করি না।
আমার ঠোঁট ভিজাই না, ঠিক মতো পানিও খাই না, কারণ স্পৃহার চুম্বনের ছোঁয়াটা আমি এত তাড়াতাড়ি ভুলতে চাই না। সেই যে ওই দিন বাসায় আসার পর কাঁথা গায়ে দিয়ে বিছানায় শুইছি আর ওঠার নাম নাই। যতবার অনুভব করি ততবারই স্পৃহার ওই মারাত্মক চুম্বন করার দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে ওঠে। বাসায় আসার পর যখন স্পৃহাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি এত সুন্দর কিস করতে পারেন, জানতাম না। জানলে হয়তো নিজের জীবনের বিনিময় হলেও আপনার কাছ থেকে একটা কিস খেতাম। আমার এমন মজা করাটা স্পৃহা মেনে নিতে পারল না। রাগে কাঁপতে কাঁপতে বলল, আপনি এমন কেন? আপনি ওই ছেলেদেরকে কিছু বললেন না কেন? নিজের পরিচিত কাউকে ফোন করলেই তো পারতেন, তাহলে তো আমাদের এমন অবস্থায় পড়তে হতো না। আমি তখন স্পৃহার দিকে তাকিয়ে খুশি মনে বললাম, দেখুন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ভাগ্য ভালো ছিল শুধু আমাদের এটুকু বলেছে। অনেক সময় এমন অবস্থায় দেখা যায় যে দুজনকে ফিজিক্যাল রিলেশনও করতে বলে, সেই ক্ষেত্রে আমরা অনেক বড় বাসা বেছে গেছি। আর ওরা ছিল 10 জন আর আমি একা। 2-1 জন হলেও না হয় রিস্ক নিতাম। আপনি বলুন তো, এতগুলো মানুষের সাথে একা আর কি করতে পারতাম? আমি কিছুই করতে পারতাম না, তাই নীরব দর্শক হয়ে সবকিছু দেখেছি। তখন স্পৃহা একা একা কি যেন বলতে বলতে আমার সামনে থেকে চলে গেল। স্পৃহা বসে বসে কাঁদছিল নাকি হাসছিল বুঝতে পারছিলাম না। কাছে গিয়ে দেখলাম সে আসলেই কাঁদছে, তবে তার কান্নাটা আমার কাছে রিয়েল মনে হলো না, কেমন যেন নেগা কান্না মনে হলো। জোর করে কান্না করছে সেই, চোখ দিয়ে পানিও পড়ছে না। আমি তার মিথ্যা ফেদকাদাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, কি হয়েছে আপনার, কাঁদছেন কেন? তখন স্পৃহা তার নেগা কান্না করতে করতে বলল, আমি হাসানকে কথা দিয়েছিলাম, কিন্তু আমি আমার দেওয়া কথা রাখতে পারিনি। আমি তখন মনে মনে বললাম, বাল, তোমার থেকে হাসান আরো অনেক বেশি বিশুদ্ধ। তোমরা সবাই খালি বিশুদ্ধ, আমিই খালি অশুদ্ধ। আমি স্পৃহার কাছে গিয়ে বললাম, আমার কাছে একটা বুদ্ধি আছে, এটা করলে আপনি আগের মতো বিশুদ্ধ হয়ে যাবেন। তখন স্পৃহা বলল, কি বুদ্ধি? তখন আমি তার আরো কাছে এগিয়ে এসে বললাম, ছোটবেলায় যখন ফুটবল খেলতাম তখন ব্যথা পেতাম, তখন ওই ব্যথার মধ্যে আবার ব্যথা দিতাম, মানে ফুটবল দিয়ে শট মারতাম ওই ব্যথার ওখানে, ব্যথা অটোমেটিক্যালি ভালো হয়ে যেত। ঠিক তেমনই আপনি যেটা করেছিলেন ওইটা যদি আবার করেন, তাহলে আমি নিশ্চিত আপনি আগের মতোই পিওর বিশুদ্ধ হয়ে যাবেন। আমার কথা শুনে স্পৃহা আমার দিকে আগুন চোখে তাকালো। মনে হলো ওই চোখের আগুনে আমাকে পুড়িয়ে মারবে, অথচ অনেক আগেই আমি তার ওই মায়াবী চোখের ভিতর নিজেকে হারিয়ে ফেলেছি। বের হওয়ার লোকেশন পাচ্ছি না বলে বের হতে পারছি না। সত্যি বলতে আজকাল মানুষকে ভালো বুদ্ধি দিতে নেই। আমাকেই দেখুন না, স্পৃহাকে বিশুদ্ধ হওয়ার এত সুন্দর একটা বুদ্ধি দিলাম আর সে আমার উপর রাগ করলো। এজন্যই আমি কাউকে আর ভালো পরামর্শ দিই না। তো গাইস, আজকে পার্ট 13 এখানেই শেষ করতেছি। যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী পার্টের জন্য কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন সকল গল্প আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। ধন্যবাদ সবাইকে।